তাহলে দেখো এবার আমরা পড়ব হলো জটিল যৌগের নামকরণ। জটিল যৌগের নামকরণ। তো তোমরা এর আগেও কিছু জটিল যৌগ দেখেছো, যেমন আয়ন শনাক্তকরণের সময় K4 FeCN6 কি দেখছো না? তারপরে আরেকটা যৌগ আমি লিখছিলাম NH3 এখানে ক্লোরাইড দিছিলাম। ঠিক আছে, এগুলো হলো জটিল যৌগ। তো দেখো এদের আমরা নাম লিখবো কিভাবে। জটিল যৌগে দুইটা অংশ থাকে, একটা হলো অ্যানায়ন আর একটা হলো ক্যাটায়ন। একটা অ্যানায়ন অংশ থাকবে আর একটা কি থাকবে, ক্যাটায়ন। তো অ্যানায়ন চিনবা কিভাবে, ক্যাটায়ন চিনবা কিভাবে? এই যে শুরুতে যারাই থাকবে তারাই হলো ক্যাটায়ন। এটা হলো যৌগ সংকেত লিখার নিয়মই এইটা। ক্যাটায়নকে আগে লিখতে হয়, তারপরে অ্যানায়নকে লেখা হয়। ঠিক আছে, তাহলে জটিল যৌগের নাম লিখতে গেলেই তুমি শুরুতেই সংকেতেও যেমন ক্যাটায়ন আগে থাকে, তারপরে অ্যানায়ন থাকে, নাম লিখার সময়ও তুমি প্রথমে আগে ক্যাটায়নের নাম লিখবা, তারপর অ্যানায়নের নাম লিখবা। প্রথমে তুমি ক্যাটায়নের নাম লিখবে, তারপর কার নাম লিখবে, অ্যানায়ন। তো বলো তো এখানে ক্যাটায়ন কোনটা? এই যে K4 যে যৌগটা আছে, কে, পটাশিয়াম হলো এখানে ক্যাটায়ন। তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা দেখতে পাচ্ছ ওটা হলো পুরোটাই অ্যানায়ন, ওটা জটিল অ্যানায়ন। ওটা কি? জটিল অ্যানায়ন। আর নিচে, নিচে হলো শুরুতে যেটা আছে, শুরুতে যেটা আছে সেটা হলো ক্যাটায়ন। আর ক্লোরিন, ক্লোরাইড যেটা দেখতে পাচ্ছ ওটা হলো অ্যানায়ন। তাহলে এখানে ক্যাটায়ন আগে, তারপর হলো অ্যানায়ন, মানে জটিল ক্যাটায়ন আগে, তারপর হলো অ্যানায়ন। তাহলে জটিল আয়ন ক্যাটায়নও হতে পারে, জটিল আয়ন অ্যানায়নও হতে পারে। তো এখানে মূলত আমরা নামটা শিখবো জটিল আয়নের। কথা বুঝতে পারছো? এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু দেখতে পাচ্ছ, মূলত আমরা এই অংশের নামকরণ শিখবো। তাহলে তো পরে লেখা একদমই সহজ হয়ে যাবে। তুমি ক্যাটায়নের নাম লিখবা পটাশিয়াম, তারপর জটিল অ্যানায়নের নাম লিখলা। এখানে তুমি জটিল আয়নের নাম লিখলা, তারপর অ্যানায়নের নাম লিখবা ক্লোরাইড। কি বুঝতে পারছো? তাহলে এখন দেখো জটিল আয়নের নাম আমরা লিখি কিভাবে। যেমন আমাদের দেশে মানুষের নাম এই যে এরকম হয়। তো এখানেই শেষ নয়, আবার একটা ডাক নামও থাকে। ঠিক আছে, তাহলে কি? মোহাম্মদ শামসুদ্দিন হায়দার ডালিম কয়টা অংশ? তিনটা। কই? চারটা অংশ। এই নামের অংশ কয়টা? চারটা। ঠিক তেমনি ভাবে জটিল আয়নের নামকরণের ক্ষেত্রেও, জটিল আয়নের নামকরণের ক্ষেত্রেও ওদের চারটা অংশ থাকে। কয়টা? জটিল আয়নের যখন আমরা নাম লিখবো দেখবা ওদেরও কয়টা নামের কয়টা অংশ থাকবে? চারটা। দেখো সেই অংশগুলো কি কি। এই যে নামের শুরুতে যেটা থাকে, বাংলায় বলে পূর্বপদ, আমরা এটা ইংলিশে লিখি প্রিফিক্স। প্রিফিক্স তার, ঠিক আছে। তারপরে থাকবে হলো নাম। কিসের নাম? দেখো এখানে দুই ধরনের, জটিল আয়নে দুই ধরনের ধরো পদার্থ আছে। একটা হলো ধাতু আছে, আরেকটা আয়ন আছে, বা ধাতুর সাথে আরো অনেক কিছু যুক্ত থাকতে পারে। তো এদের একটা নাম আছে। ধাতু তো ধাতুই, আর ধাতুর সাথে যারা যুক্ত থাকে জটিল আয়নে তাদেরকে বলে লিগ্যান্ড। কি বলে? লিগ্যান্ড। এটা নিয়ে আমরা আরো পড়বো, সামনে যখন সন্নিবেশ বন্ধন পড়বো তখন বুঝতে পারবো লিগ্যান্ড আসলে কি। তো আপাতত নামকরণের জন্য শুধু এইটুকু মনে রাখো, জটিল আয়নে ধাতুর সাথে যারা যুক্ত থাকবে তারাই হলো লিগ্যান্ড। তাহলে প্রিফিক্স, আর এখানে লিখতে হবে লিগ্যান্ডের নাম।
লিগ্যান্ডের নাম। তারপর তোমাকে লিখতে হবে ধাতুর নাম। কোন ধাতুর নাম? এই যে জটিল আয়নে যে ধাতু আছে সেটা, আবার পটাশিয়ামের নাম ওখানে ঢুকে না, জটিল আয়নের মধ্যে যে ধাতু আছে তার নাম লিখতে হবে। তারপর জারণ সংখ্যা লিখতে হবে। আচ্ছা, এটা একটু মার্ক করে দেই, কার জারণ সংখ্যা? এখানে এই যে এখানে যে ধাতুর নাম লিখলা সেই ধাতুর জারণ সংখ্যা লিখতে হবে। কি বুঝতে পারছো কি? তাহলে বলো তো, এই যে K4FeCN6 এখানে লিগ্যান্ড কোনটা? সিএন হলো লিগ্যান্ড। এখন প্রিফিক্স আমি কি বসাবো? লিগ্যান্ড দেখো তো কয়টা আছে? 6টা। এই লিগ্যান্ডের সংখ্যা দেখে দেখে প্রিফিক্স বসাতে হবে। কিভাবে বসাবো? লিগ্যান্ড যদি একটা থাকে তাহলে তুমি প্রিফিক্সে বসাবা মনো, 2টা থাকলে ডাই, 3টা থাকলে ট্রাই, এইভাবে 4টা থাকলে টেট্রা, 5টা থাকলে পেন্টা, 6টা আছে হেক্সা, 7টা থাকলে হেপ্টা। এইটুকু জানলেই হবে, ঠিক আছে? তাহলে প্রিফিক্স অংশ যা বসাবো সেটা কি দেখে বসাবো? লিগ্যান্ডের সংখ্যা দেখে। কি দেখে বসাবো? লিগ্যান্ডের সংখ্যা দেখে। লিগ্যান্ড যে কয়টা হবে সেই অনুযায়ী আমাদের পেন্টা হেক্সা এগুলো বসাতে হবে। তাহলে লিগ্যান্ড এখানে 6টা আছে, তাহলে কি বসাবো? হেক্সা। এবার দেখো লিগ্যান্ডের নাম, লিগ্যান্ডের নামে কি বসাবো? লিগ্যান্ড হিসাবে যদি পানি থাকে, লিগ্যান্ড হিসাবে যদি পানি থাকে তাহলে লিগ্যান্ডের নাম হবে অ্যাকুয়া। লিগ্যান্ড হিসাবে যদি পানি থাকে তাহলে নাম কি হবে? অ্যাকুয়া। লিগ্যান্ড হিসাবে যদি অ্যামোনিয়া থাকে কি হবে? অ্যামিন। কি হবে? অ্যামিন। অ্যামিন না কিন্তু, এই যে এইভাবে ময় ময়, অ্যামিন, ঠিক আছে? অ্যামিন। তারপরে যদি লিগ্যান্ড হিসাবে কার্বন মনোক্সাইড থাকে তাহলে নাম হবে কার্বনিল। নাম কি হবে? কার্বনিল। কি বুঝতে পারছো? এরপরে যদি সায়ানাইড থাকে, সায়ানাইড থাকলে লিগ্যান্ড হিসাবে এর নাম হবে, এমনিতে নাম হলো সায়ানাইড, লিগ্যান্ড হিসাবে এর নাম হবে সায়ানো। এই যে সায়ানো। হ্যালোজেন থাকলে, ধরো ক্লোরিন থাকলো, এখানে ফ্লোরিন দিই, ফ্লোরিন থাকলো, তারপরে থাকলো ধরো ব্রোমিন, তারপরে ধরো আয়োডিন থাকলো। দেখো হ্যালোজেন থাকলে হবে হ্যালো। কি হবে? লিগ্যান্ড হিসাবে নাম হবে হ্যালো, মানে ফ্লোরো ক্লোরো ব্রোমো আয়োডো, ঠিক আছে? হ্যালো এই জন্য বলি যে সাউন্ডের সাথে মিলে যায়, ক্লোরো ওখানেই শেষ, ক্লোরো ব্রোমো আয়োডো। ফ্লোরিন থাকলে ফ্লোরো। কি বুঝতে পারছো কিনা? আচ্ছা, এগুলো দিয়েই আসে, এর বাইরে যদি আসে তাহলে কি করবা? ধরো কার্বনেট দিল, কার্বনেট দিল, এই যে একটা বুদ্ধি শিখিয়ে দেয়, যদি দেখো যে লিগ্যান্ড আননোন আসছে, এগুলোই আসে, এর বাইরে যদি আসে তাহলে দেখো তো এই যে এদের নামের একটা নিয়ম লক্ষ্য করো, নামের শেষে ও লেখা আছে কিনা। ছায়ানো, ক্লোরো, ব্রোমো, ধরো আননোন আসলো কার্বনেট, তাহলে লিখবা কার্বনেটো, খালি ও যোগ করে দিবা, ঠিক আছে? সালফেট থাকলে সালফেটো, বুঝতে পারছো? ও যোগ করে দিতে হবে। তাহলে এটা গেল আমাদের লিগ্যান্ডের নাম। এবার ধাতুর নাম। দেখো ধাতুর নামের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে একটা বিষয়, সেই বিষয়টা হলো ধাতুটা ক্যাটায়নে আছে, মানে জটিল ক্যাটায়নে আছে না অ্যানায়নে আছে, এটা খেয়াল রাখতে হবে। তো ধাতু হিসাবে সাধারণত থাকে আয়রন, তারপরে থাকে তোমার কোবাল্ট, নিকেল, ক্রোমিয়াম,
তারপরে দিলাম কপার, সিলভার, মার্কারি, আর একটা লিখো গোল্ড। আয়রন, কোবাল্ট, নিকেল, ক্রোমিয়াম, কপার, সিলভার, মার্কারি, আরেকটা কি গোল্ড। লিখছো? যদি এই আয়নগুলো যদি জটিল ক্যাটায়নে থাকে, আয়নগুলো যদি জটিল ক্যাটায়নে থাকে, তাহলে তুমি যে নাম জানো সেটাই হবে। কি নাম জানো? তোমাকে আমি এটা দেখালে তুমি কি নাম বলবা? বলবা আয়রন। এটা দেখালে কি বলবা? কোবাল্ট। মানে আমরা যে নামগুলো জানি জটিল ক্যাটায়ন হলে সেই নামই ব্যবহার করব। জটিল ক্যাটায়নে যদি ওই ধাতুগুলো থাকে তাহলে আমরা ওই নামই ব্যবহার করব। কিন্তু অ্যানায়নে গেলে নাম চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? আয়রনের নাম জটিল অ্যানায়নে হবে ফেরেট। ফেরেট। কোবাল্টের নাম হবে কোবাল্টেট। কি বুঝতে পারছো? কোবাল্টের নাম হবে কোবাল্টেট। নিকেলের নাম হবে নিকেলেট। নিকেলেট। ট ট নিকেলেট। ফেরেট, কোবাল্টেট, নিকেলেট। ক্রোমিয়াম থাকলে ক্রোমেট। ক্রোমিয়াম থাকলে হবে ক্রোমেট। ক্রোমেট। কপার থাকলে কিউপ্রেট। কপার থাকলে হবে কিউপ্রেট। কপার থাকলে হবে কিউপ্রেট। সিলভার থাকলে হবে আর্জেন্টেট। সিলভার থাকলে কি হবে? আর্জেন্টেট। আর্জেন্টিনা আবার বললো না, ঠিক আছে। তাহলে মার্কারি থাকলে, এখন আবার এটা বললো না যে উপরেরটা যদি আর্জেন্টিনা নিচেরটা মেসি, নাকি মার্কারি। এটা লিখো মার্কিউরেট। মার্কিউরেট। আর গোল্ড থাকলে ক্যাটায়নে থাকলে গোল্ড, অ্যানায়নে থাকলে অরেট। অ্যানায়নে থাকলে কি হবে? অরেট। অরেট। কি বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো জারণ সংখ্যা কি করবো। এই যে জারণ সংখ্যা বের করা শিখালাম, এটাই বললাম যে এই যে শুরু হলো তোমাদের জারণ সংখ্যা ব্যবহার করা, এরপর প্রায় প্রতিটা অধ্যায়ে দেখবে যে জারণ সংখ্যা বের করতে হচ্ছে। তাহলে তুমি এই যে এখানে জটিল আয়নে যে ধাতুটা থাকবে, যেমন এখানে আয়রন আছে, এখানে সিলভার আছে, এই জটিল আয়নের ধাতুর জারণ সংখ্যা বের করে ওই ধাতুর নামের পাশে এইভাবে লিখে দিবা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিভাবে লিখবা? রোমান অক্ষরে লিখতে হবে। অর্থাৎ জারণ সংখ্যা যদি 1 হয়, এই যে এইভাবে লিখতে হবে। ওই ধাতুর জারণ সংখ্যা যদি 2 হয়, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইভাবে 2 লিখতে হবে। 3 হলে এইভাবে 3 লিখতে হবে। 4 হলে এইভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4 লিখতে হবে। 5 হলে এইভাবে লিখতে হবে। 6 হলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইভাবে জারণ সংখ্যা লিখতে হবে। কি বোঝা গেছে কি? তাহলে এবার আমি এটার না এই দুইটার নাম বলে দেই কি হবে। দেখো দেখো তো শুরুতেই কি আছে? পটাশিয়াম ক্যাটায়ন আছে শুরুতেই। জটিল যৌগের শুরুতেই ক্যাটায়ন আছে, তাহলে ক্যাটায়নের নাম বসাও। ক্যাটায়নের নাম বসাও পটাশিয়াম। পটাশিয়াম। তারপর এবার জটিল আয়নে চলে গেলাম। এবার আমি নাম লিখবো জটিল আয়নের। তাহলে জটিল আয়নের নাম লিখতে হলে তোমাকে এই নিয়ম অনুসরণ করতে হবে। আগে প্রিফিক্স, প্রিফিক্স, লিগ্যান্ডের নাম, ধাতুর নাম, জারণ সংখ্যা, এইভাবে সিরিয়ালি লিখতে হবে। তাহলে দেখো তো এখানে
লিগ্যান্ড কয়টা আছে? তাহলে লিখবা পটাশিয়াম হেক্সা। তারপর লিগ্যান্ডের নাম কি? ছায়ানো, হেক্সা ছায়ানো, হেক্সা ছায়ানো। তারপর আচ্ছা এটা নিচে লিখে, এগুলো একসাথেই লিখতে হবে। হেক্সা ছায়ানো। আয়রন লিখবো? কেন আয়রন লেখা যাবে না? অ্যানায়নে আছে, এই জটিল আয়নটা অ্যানায়ন, এই জন্য আয়রন লেখা যাবে না। তোমাকে লিখতে হবে ফেরেট। কি লিখতে হবে? ফেরেট। এই যে ফেরেট। তারপর এই ফেরেট যে লিখলে এটা কার নাম? ধাতুর নাম। ওই ধাতুর নামের পাশে জারণ সংখ্যা বসায় দিবা, 2 আসবে। জারণ সংখ্যা কত বের করছো কিছুক্ষণ আগে? এফিসিয়েন্সি এ জারণ সংখ্যা, আয়রনের জারণ সংখ্যা হলো কত আসছে? 2 আসছে। তাহলে রোমান অক্ষরে লিখতে হবে 2। এবার নিজেরা একটু চেষ্টা করো তো, পরের যৌগটার নাম কি হবে? এই যে প্রথমেই ভুল করলাম, অনেকেই দেখতেছি সিলভার আগে লিখতেছো। আরে সিলভার কেন আগে লিখবা তুমি? সিলভার তো এখানে ক্যাটায়ন হিসাবে নাই, এই পুরাটা হলো ক্যাটায়ন। তোমার ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেই পুরোটা হলো জটিল ক্যাটায়ন। তাহলে জটিল অংশের নাম কিভাবে লিখতে হয়? প্রথমে আগে লিখতে হবে প্রিফিক্স ডাই। প্রথমে আগে লিখতে হবে ডাই। তারপর কি কি লিগ্যান্ড আছে? অ্যামিন। অ্যামিন না, আরে অ্যামিন হলো এই যে শুধু NH2 যদি এইভাবে থাকে এর নাম অ্যামিন, এটা হলো অ্যামিন। অ্যামোনিয়া থাকলে হবে অ্যামিন। তাহলে ডাই অ্যামিন। এরপর ধাতুর নাম সিলভার। জারণ সংখ্যা বের করে দেখবা আসবে 1। তাহলে ডাই অ্যামিন সিলভার। এরপর এই যে ক্যাটায়নের নাম গেল, জটিল ক্যাটায়ন ছিল, আর জটিল অংশের নাম হলেই এই যে এই সিরিয়াল অনুসরণ করতে হবে। প্রিফিক্স, লিগ্যান্ডের নাম, ধাতুর নাম, জারণ সংখ্যা, শেষ হলো। তারপর লিখবা হলো অ্যানায়নের নাম ক্লোরাইড। আরে আর্জেন্টেড কেন হবে? জটিল ক্যাটায়ন না? অ্যানায়ন হলে না আর্জেন্টেড হয়? অ্যানায়ন হলে আর্জেন্টেড হবে। এটা কি জটিল অ্যানায়ন? হ্যাঁ, এইভাবে একসাথে লিখতে হবে। এই যে জটিল অংশের নাম এইভাবে একসাথে লিখবা। আচ্ছা, এরপরে তোমাদের হোমওয়ার্ক থাকবে, 2টা নাম লিখে নিয়ে আসবা। আরেকটা হলো তো তোমাদের গতদিনের জটিল যৌগের নামকরণের হোমওয়ার্ক ছিল 2টা, লিখতে পারছো? কি ছিল? কপার সালফেট, ও সরি কপার সালফেট না, কি এটার নাম লিখছো? কি নাম লিখছো এটার? টেট্রাঅ্যামিন কপার সালফেট। টেট্রাঅ্যামিন কপার সালফেট। টেট্রাঅ্যামিন কপার, জারণ সংখ্যা লিখো নাই? কপার 2 সালফেট। তারপর আরেকটা দিছিলাম K2 HgI4। কি নাম লিখছো?
পটাশিয়াম পটাশিয়াম টেট্রা আয়োডো টেট্রা আয়োডো মার্কিউরেট, জারণ সংখ্যা হলো 2। কি করছিলে না এটা? আচ্ছা, এখন দেখো, এখন আমরা আর 2-3টা যৌগের নামকরণ দেখব। দেখো তো এখানে লিগ্যান্ড কয়টা আছে? মানে একই ধরনের লিগ্যান্ড 4টা আছে। অ্যামোনিয়াই আছে 4টা, আর এখানে লিগ্যান্ড হলো আয়োডাইড, এটাও আছে 4টা। এখন ধরো যদি একাধিক লিগ্যান্ড থাকে, যদি এমন হয় যৌগটা, আপাতত লিগ্যান্ড চিনবা হলো এই যে ধাতু যেটা আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে যে ধাতুটা আছে তার সাথে যারা যুক্ত থাকবে তারাই লিগ্যান্ড। হ্যাঁ, ধাতুটার সাথে। যেমন ধরো যে এখন যে যৌগটা দিচ্ছি, কপার না, ক্রোমিয়াম। ক্রোমিয়াম ক্রোমিয়ামের সাথে দেখো কি কি যুক্ত আছে, পানি আর হলো ক্লোরাইড, এরা হলো লিগ্যান্ড। এটার নাম লিখো দেখি। তাহলে দেখো নিয়ম তো আগের মতোই আছে, শুধু পার্থক্য হলো এখানে আমরা 2টা লিগ্যান্ড দেখতে পাচ্ছি। তাহলে একটা লিগ্যান্ডের নাম হলো পানি, 4টা আছে, টেট্রা অ্যাকুয়া। একটু পাশে লিখে রাখি, দেখো একটা লিগ্যান্ডের নাম হবে, যেহেতু 4টা আছে তাহলে এর নাম হবে টেট্রা অ্যাকুয়া। আরেকটা লিগ্যান্ড কয়টা আছে? 2টা। 2টা থাকলে কি হবে? ডাইক্লোরো। 2টা থাকলে হবে ডাইক্লোরো। এখন দেখো আমরা কিভাবে লিখবো, আগে ডাইক্লোরো লিখবো নাকি টেট্রা অ্যাকুয়া লিখবো, এটাই হলো প্রবলেম এখানকার। তো দেখো এখানে অ্যাকুয়া শুরু হয় কি দিয়ে? এ দিয়ে। আর ক্লোরো শুরু হয় কি দিয়ে? সি দিয়ে। এখন ইংরেজি বর্ণমালায় কোন বর্ণটা আগে? এ আগে। তাহলে এটার নাম হবে টেট্রা অ্যাকুয়া ডাইক্লোরো ক্রোমিয়াম, জারণ সংখ্যা লিখো। টেট্রা অ্যাকুয়া ডাইক্লোরো, টেট্রা অ্যাকুয়া ডাইক্লোরো ক্রোমিয়াম না ক্রোমেট? ক্রোমিয়াম, যেহেতু এটা ক্যাটায়নে আছে এই জন্য ক্রোমিয়াম। ক্রোমিয়াম, তারপর জারণ সংখ্যা লিখবা 3, তারপর অ্যানায়ন হলো ক্লোরাইড। অ্যানায়ন হবে ক্লোরাইড। তাহলে এই যৌগটার নাম হবে হলো টেট্রা অ্যাকুয়া ডাইক্লোরো, টেট্রা অ্যাকুয়া ডাইক্লোরো ক্রোমিয়াম। ক্রোমিয়াম, জারণ সংখ্যা 3, তারপর হলো ক্লোরাইড। কি বুঝতে পারছো কি? কি লিখে নিছো এটা? আচ্ছা, এরপর আরেকটা দেখো। অ্যামোনিয়া, NH3 4 Cl2। এখানে চার্জ হলো প্লাস।
কি নাম হবে এটার? টেট্রাঅ্যামিন ডাইক্লোরো, অ্যামিন, অ্যামিন এ দিয়ে, এ আগে, তাহলে এটার নাম হবে টেট্রাঅ্যামিন, অ্যামিন ডাইক্লোরো, ডাইক্লোরো কোবাল্ট। ডাইক্লোরো কোবাল্ট জারণ সংখ্যা বের করে দেখো, 2 না, কোবাল্ট 3। তো এটা হলো একটা আয়ন, তাহলে পাশে লিখে দিতে পারো আয়ন, টেট্রাঅ্যামিন ডাইক্লোরো কোবাল্ট 3 আয়ন।